শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। ডাকসু নির্বাচন নিয়ে 40 মিনিটের নাটকীয়তা দেখল বাংলাদেশ। নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর বিক্ষোভ, পরে স্থগিতাদেশ পেয়ে উচ্ছ্বাসে মাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। ভবিষ্যতে ডাকসু নির্বাচন নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত আসবে এমন আশার কথা জানান সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও চলছিল ষষ্ঠ দিনের মতো প্রচারণা। কেউ 9 সেপ্টেম্বর নির্বাচন ঘিরে জানাচ্ছিলেন ইশতেহারও। হঠাৎই খবর আসে হচ্ছে না নির্বাচন। আদালত 2 মাসের জন্য স্থগিত করেছে অতি প্রতীক্ষিত ডাকসুর ভোট। মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মিছিল আর স্লোগানে প্রকম্পিত ঢাবির ক্যাম্পাস। ছড়াতে থাকে নানা গুজব। হলগুলোয় যে অবস্থায় ছিলেন বেরিয়ে পড়েন তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দাবিতে। 6 তারিখ আমরা সকল বাধা বিপত্তি অতিক্রম করে ডাকসু ঘরে গড়াবো ইনশাআল্লাহ। এই যখন অবস্থা, তখন বিকেল 5টার দিকে ফের খবর আসে আগের সিদ্ধান্ত বাদ। যথাসময়ে হচ্ছে ডাকসুর ভোট। উচ্চ আদালতের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালত। ডাকসুকে নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। 9 তারিখে নির্ধারিত সময় নির্ধারিত দিনে এই ডাকসু হইতে হবে, এটাই আমাদের কথা। নির্দিষ্ট গোষ্ঠী জুলাইয়ের পর থেকেই বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে যাচ্ছে। আজকের ঘটনা দিয়ে আমাদেরকে আসলে আরো বেশি সতর্ক থাকতে হবে, আরো বেশি সচেতন থাকতে হবে যে এই ধরনের ষড়যন্ত্রগুলো আরো বেশি হবে। এর আগে সকালেই দেশের শিক্ষাঙ্গনকে পরিকল্পিতভাবে অস্থির করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। ডাকসু নির্বাচন ঘিরে শঙ্কার কথা জানান তারা। একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে, ডাকসু পেছাতে পারে, ডাকসু বানচাল হতে পারে। সমাজবিজ্ঞান অনুষদের সামনে প্রচারণার সময় ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা জানান, অনলাইনে গুজব ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সত্য মিথ্যার দোলাচলে অস্থিরতা সবার মাঝে। অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না, এটা নিশ্চিত। কিন্তু গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে। এ সময় শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, পরাজিত শক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে মাথাচাড়া দিয়ে উঠছে। সে কারণেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটছে অপ্রীতিকর ঘটনা। ক্যাম্পাসগুলোকে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি, পাশাপাশি খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে। অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের উপর কীভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী প্রার্থীর অভিযোগ, রিটের পর থেকেই তাকে অনলাইনে হুমকি ও গালিগালাজ দেওয়া হচ্ছে। আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি, আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। এই নিরাপত্তাহীনতার জন্যই আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে এই রিটটি করবো এবং এটি লিগ্যাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। সেই জায়গা থেকে আরও আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে এই নিরাপত্তার একটা ভয় ছিল। এমন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও কমিশনের বক্তব্য, প্রার্থীদের মাঝে এখনও সহাবস্থান দেখা যাচ্ছে। প্রচারণায় কেউ যেন নিয়ম ভঙ্গ না করে সে ব্যাপারে কঠোর নির্দেশনাও দেয়া আছে। ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটের আগে পরে 2 দিন সহ 3 দিন বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। আল আমিন কহন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন উমামা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিশ্ববিদ্যালয়গুলো যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে ধাবিত হচ্ছিল, ঠিক একই সময়ে হুট করে আমরা দেখছি যে আমাদের ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে। এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছিল, আমরা মনে করি যে সেটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। গত কিছুদিন আগে যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই কিন্তু ছাত্রছাত্রীরা মনোনয়নপত্র নিচ্ছেন, প্যানেল ঘোষণা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন, সেই ডাকসু ইলেকশনের কিন্তু ডেট প্রায় ঘনিয়ে আসছে। এটার মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ
এক ধরনের সকল পক্ষ, সকল রাজনৈতিক শক্তি, সকল ছাত্রছাত্রী, প্রার্থী, সাধারণ ছাত্র সকলের মধ্যে অত্যন্ত উৎসব মুখর এবং অত্যন্ত একটা আশাব্যঞ্জক এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে এসে যখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো, যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উত্তপ্ত করার চেষ্টা করা হলো, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একই শক্তি তারা কিন্তু নানান উপায়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে। যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে পিছনে ইন্ধন দিচ্ছে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে নানানভাবে বন্ধ ঘোষণার চেষ্টা করছে। আমরা এখানে সরাসরি বলতে চাই যে আজকে যে হাইকোর্টের মাধ্যমে একটা ঘোষণা দেওয়া হলো, হাইকোর্টের মাধ্যমে যে বলা হলো যে এখানে ডাকসু নির্বাচন হবে না, এখানে ভোটার তালিকা প্রণয়ন হয়েছে 10 আগস্ট, ভোটার তালিকা প্রণয়ন হচ্ছে 11 আগস্ট, প্রার্থিতা নেওয়া এবং প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটছে 25 আগস্ট পর্যন্ত। এই পুরোটা সময় এখানে কিন্তু ওই গোষ্ঠী চাইলে তারা এখানে রিট করতে পারতো, কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে ওই সময় কিন্তু এসে তারা হাইকোর্টে রিট করছে। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। ভিপি প্রার্থী উমামা কথা বলছিলেন, আমরা শুনছিলাম। এবার টিএসসিতে যেতে চাই সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, সেখানকার প্রতিক্রিয়া জানাবেন। টিপু, আপনি কাদের সাথে কথা বললেন, প্রতিক্রিয়া পেলেন কিনা, কি বলছেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা, যে নাটকীয়তা দেখলেন তারা কি বলছেন? ইসরাত, আমি আরো কিছুক্ষণ আগে এখানে এসেছি। মূলত যখন আদালতের থেকে, হাইকোর্টের থেকে এই ডাকসুকে স্থগিত করার আদেশ দেওয়া হয়, তার পরপরই কিন্তু বিভিন্ন হল থেকে যারা প্রার্থী আছেন, তাদের সমর্থকরা আছেন এবং যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন, তারা অনেকেই কিন্তু টিএসসির দিকে তাদের যে একটা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা টিএসসির দিকে এগিয়ে এসেছিলেন, ছোট ছোট মিছিল নিয়ে। এবং সেখানে আমরা কিছুক্ষণ আগে উমামা ফাতেমার কথা শুনছিলাম, তিনিও কিন্তু এসেছিলেন, তার ছোট একটি মিছিল নিয়ে এখানে এসেছিলেন, আমাদের সাথে কথা বলেছিলেন। এবং শিক্ষার্থীরা সে সময় আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কোনোভাবেই চান না যে ডাকসুর যে নির্বাচন সেটি 9 তারিখের পরে হোক, তারা এই নির্বাচন যথাসময়েই হোক, এটাই তাদের একমাত্র দাবি। এবং একই সাথে তারা বলছেন এই যে আজকে যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ একবার স্থগিত করে আবার চেম্বার আদালত সেটিকে স্থগিত করলেন, এই ঘটনাটাকে তারা একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এবং তারা বলছেন যে এই ধরনের ষড়যন্ত্র যাতে আর না হয় সে বিষয়ে তারা যথেষ্ট পরিমাণে এখন থেকে সজাগ থাকবেন এবং তারা সতর্ক থাকবেন। এবং এই যে আজকের ঘটনাটিকে তারা একটি বার্তা হিসেবে দেখছেন, যে অর্থাৎ এই বার্তাটি তারা গ্রহণ করতে চাইছেন যে এই আজকের মতো ঘটনার মাধ্যমে যেন ডাকসু যে নির্বাচন আছে সেই নির্বাচনকে কোনোভাবেই যেন বাধাগ্রস্ত করা না হয়। এবং ডাকসু নির্বাচনে যারা, আমরা আরও কয়েকজন প্রার্থীর সাথেও কথা বলেছিলাম, তারাও আমাদেরকে বলছিলেন যে তারা নানান ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন এবং সবাই মূলত একই কথাই বারবার বলার চেষ্টা করছেন যে কোনোভাবেই যেন 9 তারিখের পরে ডাকসু নির্বাচন না হয়, কোনোভাবেই যেন এই নির্বাচন বাধাগ্রস্ত না হয়। ইসরাত। টিপু, অনেক ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ মিনিট 40-এর ব্যবধানে স্থগিত করলেন চেম্বার আদালত। নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা এক রিটের প্রেক্ষিতে পুরো নির্বাচনই স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সাথে সাথেই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা। গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে নির্বাচন হতে আপাতত আর বাধা নেই বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। আলোচনার কেন্দ্রে থাকা ডাকসু নির্বাচন নিয়ে ঘটনাবহুল দিন ছিল সোমবার। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানির দিন ঠিক ছিল মঙ্গলবার। ওই শুনানি একদিন এগিয়ে আনা হয় সোমবার। দুপুর 2:30টার দিকে শুরু হয় শুনানি। রিটকারীর আইনজীবী আদালতকে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ওদিকে এসএম ফরহাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তারপরও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কি করে জিএস পদে প্রার্থী হতে পারে এ নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। বলেন, আইনের দৃষ্টিতে এটা নির্বাচনী ট্রাইব্যুনালের দ্বিমুখী আচরণ।
পাল্টা জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতকে জানান, এসএম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয়। এ সময় 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য প্রমাণ তুলে ধরা হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে এসএম ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। এসএম ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই, শুধু রুল জারি করেছেন এবং এটা নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে আপনারা থাকবেন, সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন আয়োজন করেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন। দ্য নেশন ইজ ইগারলি ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ডাকসু ইলেকশন। এই জায়গাটা কোনোভাবেই ব্যাহত হোক এটা ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না। সঙ্গে সঙ্গে এই আদেশ চ্যালেঞ্জ করে হাতে লেখা আবেদন নিয়ে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিতের সে আদেশ স্থগিত করে দেন চেম্বার আদালত। যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে চেম্বার আদালতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে গোটা সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। আজ শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ডো কাঠামো এবং সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সহ এই ভূমিকাকে আরও সুগম করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশে জরুরি অবস্থা জারি এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝে মাঝেই দেখা করেন, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। দৃঢ়ভাবে জানান, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। জুলাই সনদ নিয়ে মতবিরোধ থাকলেও প্রয়োজনে দলগুলো ঐক্যবদ্ধ হবে। সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামায়াত, এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, তবে সংস্কার ও নির্বাচন নিয়ে মতভিন্নতা কাটছে না দলগুলোর মধ্যে। এক্ষেত্রে মতবিরোধ সাময়িক বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রয়োজনে এক হয়ে যাবে সবাই। তিনি দাবি করেন, চলমান আইন শৃঙ্খলার সংকটও কেটে যাবে। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো হবে। আইন শৃঙ্খলা সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশে ছড়িয়েছে নানা গুজব, গুঞ্জন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠককে জরুরি অবস্থা জারির ইঙ্গিত হিসেবে দেখছেন কোনো মহল। তবে আইন উপদেষ্টা এ ধরনের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না।
ডক্টর আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের অবস্থান দৃঢ়। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবিকে দলীয় বক্তব্য বলে মনে করেন আইন উপদেষ্টা। এত এনসিপির মানে দলীয় বক্তব্য এটা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করাই বিএনপির এখনকার চ্যালেঞ্জ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে মির্জা ফখরুল আরও বলেন, বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে, প্রতিবারই জিয়া পরিবারের আদর্শে জনগণের কাছে ফিরে এসেছে বিএনপি। কখনো দেশ শাসনে, কখনো বা থাকতে হয়েছে বিরোধী দলের ভূমিকায়। স্বাধীন বাংলাদেশের নানা উত্থান পতনের সাক্ষী জিয়াউর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত এই দল। 1978 সালে প্রতিষ্ঠার পর থেকে বহুদলীয় গণতন্ত্র চালু সহ রাজনীতি আর অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে বিএনপির কল্যাণে। সংগ্রামের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে পথ চলা বাংলাদেশের রাজনীতির অন্যতম অনুঘটক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নেতাকর্মীদের ঢল। জিয়া উদ্যানে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুকূল পরিবেশে ভয় ডরহীন উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা ছিল উচ্ছ্বসিত। সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল তুলে ধরেন জাতীয়তাবাদী আদর্শে প্রতিষ্ঠিত বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। বিএনপির কে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি আর অর্থনীতিতে ঘটবে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এদিকে জনদুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত মঙ্গলবারের বিজয় র্যালি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তার পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে দলটি। 2014 সালের পর থেকে এক বদলে যাওয়া বিএনপিকে দেখেছে গোটা বাংলাদেশ। গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা কিংবা গ্রেফতারের বিপরীতে দাঁড়িয়ে বিএনপি পালন করেছিল গণতান্ত্রিক কর্মসূচি। রাজধানী থেকে দেশের নানা প্রান্তে দলটি ছুটে বেরিয়েছিল সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে, নিজেদের দাবির পক্ষের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন। দলটি বলছে, সেই নির্বাচনে সাধারণ জনগণকে পাশে নিয়েই তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আর তাই নেতাকর্মীদের সতর্ক, সজাগ এবং সংযত থাকার আহ্বান দলটির শীর্ষ নেতৃত্বের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়ী হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না, নির্বাচনী ফলাফল কি হবে তা নিয়েও কোনো ভাবনা নেই, এমনটি জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে 1.25 ঘন্টার বৈঠক শেষে এসব কথা জানান তিনি। পরে সাংবাদিকদের সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ও যাবতীয় দায় এড়াতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার দুপুরে নির্বাচন ভবনে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল।
সরাসরি চলে যান সিইসি AMM নাসিরুদ্দিনের রুমে। সেখানে চলে রুদ্ধদ্বার বৈঠক। বেরিয়ে এসে ট্রেসিয়ান জ্যাকবসন সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতেই সিইসির সাথে এই বৈঠক। আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করি, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, মার্কিন দূতাবাস কিংবা সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। আসন্ন নির্বাচন আয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিবিদকেও সমর্থন করি না কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলও। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত এবং আমরা আশা করি আপনারা সফলভাবে সেটি সম্পন্ন করবেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের বিষয়বস্তু সহ নির্বাচনী প্রস্তুতির কথা জানান তিনি। বলেন, ভোট নিয়ে প্রধান উপদেষ্টা কখনোই কমিশনকে চাপ দেননি, চেষ্টা করেননি প্রভাব খাটানোর। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরাতে দেখবেন যে যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে। এবারে গুজবকে বেশি কানে নিতে নেই। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব যেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেন, সেটি নিশ্চিতে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান সিইসি। একমাত্র নোবেল লরিয়েট উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10ম দিনের সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাক্ষ্য দেয়া সিলেটের 2 সাংবাদিক তুলে ধরেন তাদের চোখের সামনে আরেক সাংবাদিক আবু তোরাবের গুলিবিদ্ধ হওয়া ও শহীদ হওয়ার ঘটনা। এই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনকে দায়ী করেন তারা। এছাড়া জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা 1 জনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 11 সেপ্টেম্বর। গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। দেশে কাঙ্ক্ষিত সংস্কার না হলে আগামী নির্বাচন ঝুঁকির মুখে পড়বে, অথচ অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা বাস্তবায়নে কোনো অগ্রাধিকার নেই। মনে হচ্ছে তারা পথ হারিয়েছে, এমন বক্তব্য মিলেছে বাংলাদেশ রিফর্ম ওয়াচ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, শুধু কাগজে কলমে উদ্যোগ নিলেই দেশের সংস্কার হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কথা ছিল দেশের রাজনীতির নতুন অধ্যায়ে ব্যাপক সংস্কার হবে। সেই লক্ষ্যে তৈরি হয় 11টি কমিশন ও কমিটি। প্রথম দফায় গুরুত্ব পায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার। পরে সেই তালিকায় যোগ হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী এবং স্থানীয় সরকার। কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়নে। বেশিরভাগ কমিশন রিপোর্ট জমা দিলেও এখনও তা কার্যকরে কোনো পদক্ষেপ নেই। এসব সংস্কার কি আদৌ হবে নাকি এমন ঝিমিয়ে থাকবে, তা পর্যবেক্ষণে আত্মপ্রকাশ করল বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামের নতুন এক প্ল্যাটফর্ম, যাদের সহায়তা দিচ্ছে নাগরিক প্ল্যাটফর্ম ও গবেষণা সংস্থা সিপিডি। সোমবার উদ্যোগটির প্রথম সংলাপে বলা হয়, দেশে বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখা জরুরি, অথচ অন্তর্বর্তী সরকারের সংস্কার আগ্রহে ভাটা পড়েছে। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? এ সময় সরকারের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মৌলিক অধিকার সম্প্রসারণ, বদিউল আলম ভাই বসে আছেন, অনেক সময় নষ্ট করেছে। আমি নষ্ট শব্দটা বুঝে উচ্চারণ করলাম।
এই আলোচনার মধ্যে ঢুকাই গেল না, ওনারা এটার মধ্যে আসলেন না। পরে আমাদেরকে যে কাগজ এখন দিয়েছেন শুনবেন, সেটা কি ছিল? সংস্কার। ওনারা বলেছেন মৌলিক অধিকার সংশোধন। যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে, আক্রান্ত ব্যক্তিদের। এবং আদালতও এরকম যে আদালত তাদেরকেই সন্ত্রাসী হিসেবে কারাগারে পাঠাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো তার মানে সংস্কারের ছোঁয়া কোথায় লাগলো? অর্থনীতিবিদদের অভিযোগ, সরকার মবের প্রবণতাকে প্রশ্রয় দিচ্ছে, আর ব্যবসায়ী নেতাদের তো নীতি নির্ধারকদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। অন্তর্বর্তীকালীন সরকারের ডিক্লেয়ার্ড ইন্টেনশন থেকে একটু পিছনে গিয়ে মানুষের চাহিদাটা কি ছিল সেটা পুনর্ব্যক্ত করাটা খুব জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছতা এবং রাজনৈতিক লেজুর বৃত্তি, এগুলো একেবারে মানে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে সমস্ত ব্যবসায়িক সংগঠনগুলোকে কম বেশি। তো এইখানের একটা বড় ধরনের সংস্কার হওয়া দরকার। সমাপনী বক্তব্যে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, সংস্কার ইস্যুতে নির্লিপ্ততার কারণে সরকারকে কেউ গুরুত্বের সাথে নিচ্ছে না। There is a whole process of carrying out reforms when you are serious about carrying out reforms. Merely to make a declaration and then get a miscellaneous group of people and parties to say that we support this reform is not a reform. প্রথম দফায় বাংলাদেশ রিফর্ম ওয়াচের কার্যক্রম চলবে আগামী 2 বছর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বহিরাগতদের হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তবে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। দাবি আদায় বিকেলে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল সকালই হল ছাড়তে শুরু করেন ছাত্রীরা। বাড়ির উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ। তবে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের KR মার্কেটের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যানের ঘোষণা দেয় তারা। এই হল আমাদের অধিকার, এখানে আমরা এসেছি আমরা হল ছাড়ার জন্য না, সুতরাং আমাদেরকে যে ফোর্স করা হচ্ছে আমরা সেই হল মানি না। আমাদের হল ছাড়ার জন্য গতকাল নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা তারপর হল ছাড়ছি না আর ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে। এরপর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তার যথাযথ ব্যবস্থা না নেবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। কোনো ধরনের যদি কিন্তু ছাড়া আমাদের একক কম্বাইন্ড ডিগ্রি পূরণ করতে হবে এবং যখন বহিরাগত টোকাই এনে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয় সেটার দায় নিয়ে অবশ্যই আমাদের প্রক্টোরিয়াল বডির সকল টিমকে পদত্যাগ ঘোষণা করতে হবে। হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছেলেরা বেশিরভাগ তাদের একটু দাবি আছে যে তারা বোধহয় এটা যেতে যাচ্ছে না এরকম। আমরা একটু প্রশাসন বা বিসিএসআর বা ইউনিভার্সিটি এখন জানেন যে ভ্যাকেন্ট হলে পরে এটা কিন্তু লোকাল প্রশাসনের ডিসপোজালে চলে যায়। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে সোমবার সকাল 9টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, ময়মনসিংহের সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব সহকর্মী হোসাইন শাহিদের কাছ থেকে। শাহিদ, এখনো কি শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রয়েছে কিনা, জনভোগান্তির কোনো চিত্র কি দেখছেন কিনা, এবং এই শিক্ষার্থীদের যে 6 দফা দাবি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? ছিল জব্বার মোড়ে সেই ঠিক উঠে নিয়ে গেছে
ছাত্ররা এখান থেকে চলে গেছেন। তারা বলেছেন যে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা এই অবরোধটি এখন তুলে নিয়েছেন। প্রায় 2.5 ঘন্টা তারা অবরোধ করেছিলেন, এখন তারা কেয়ার মার্কেটে চলে গেছেন। সেখান থেকে পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে সেটি তারা জানাবেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ছাত্রদের অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে। সেই কথা যতগুলো আমরা জানতে পেরেছি শিক্ষার্থীদের মুখে, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে যে বহিরাগতরা তাদের উপর হামলা করেনি। আসলে তারা দীর্ঘক্ষণ আটকে ছিলেন দেখে তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের বন্ধু বান্ধব পরিচিত জনরা তারাই তাদেরকে উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এই ধরনের একটি বক্তব্য তারা শিক্ষার্থীদের কাছে বলেছেন। এবং পাশাপাশি যে তাদের অন্যতম আরেকটি দাবি ছিল আজকে 6 দফার মধ্যে সেটি হচ্ছে হল ভ্যাকেন্টের যে সিদ্ধান্ত সেটিকে রোধ করা। এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়নি। তবে আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছে যে হলের পানি কিংবা বিদ্যুতের লাইন তারা বন্ধ করবে না, যেটি তারা সকালে করেছিলেন। হল ভ্যাকেন্টের যে 9টা পর্যন্ত যে সময় দিয়ে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে সেটি তারা করবেন না, এটুকু তারা তাদের সাথে কথা। জি, বুঝতে পেরেছি শাহিদ। পরবর্তী খবর আপনার মাধ্যমে জেনে নিব। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেটে প্রশাসনের সাথে সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিভিন্ন অরাজকতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পুরোপুরি যোগ্য, তাই ছোটখাটো সমস্যাগুলো শিক্ষক শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের উপর আক্রমণের ঘটনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন ভিসির আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারবে। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আমরা যদি একটু ধৈর্য হই আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারবো। নাটোর জেলা বিএমএর আহ্বায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আমিরুল ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জনসেবা হাসপাতালের 3য় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসপাতাল কর্মচারীরা জানান, সকালে আমিরুল ইসলামের কক্ষে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় আমিরুলের গলা কাটা মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আমিরুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, কেটে ফেলা হয়েছে অন্ডকোষ। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্ত বিশ্লেষণে মনে হচ্ছে উনি এখানে ঘুমাইছিলেন, এখানেই কোনো ধরনের নৃশংসতার শিকার হয়েছে। ওনার গায়ে ছুরির ধারালো ছুরি, তারপর ওনার শরীরের একটা অঙ্গ কেটে ফেলা হয়েছে। খুলনার রূপসা নদীতে উদ্ধার হওয়া সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। বাদ জোহর খুলনা প্রেস ক্লাবে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, সুরতহাল রিপোর্টে তার মুখে থ্যাতলানো, 2 হাত ভাঙা এবং 1 পা ভাঙার তথ্য রয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা, কেউ উপর থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়েছে, এই বিষয়টি এখন স্পষ্ট নয় বলে জানায় পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। রবিবার রাতে রূপসা ব্রিজের নিচ থেকে সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার হয়। এটা অস্বাভাবিক মৃত্যু মনে হইতেছে, কেউ এটাকে তাকে প্রেশার ক্রিয়েট করার কারণে সেই মৃত্যুটা অস্বাভাবিক হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে হচ্ছে বিসিবি নির্বাচন। 3-4 দিনের মধ্যে গঠন করা হবে 3 সদস্যের নির্বাচন কমিশন। সেই কমিটি জানাবে নির্বাচনের তারিখ। এমন সিদ্ধান্ত হয়েছে সিলেটে বিসিবির আজকের বোর্ড সভায়। এদিকে বিপিএল এর পরের 3 আসরের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল বহুজাতিক প্রতিষ্ঠান আইএমজি। আলোচনা হয়েছে বিপিএল ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে। এ নিয়ে 7 সেপ্টেম্বরের মধ্যে নির্দেশনা দিতে নাজমুল আবেদিন ফাহিমকে রেখে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে ফিক্সিং তদন্তে আইসিসির সাহায্য নেওয়ার সিদ্ধান্তও হয়েছে সভাতে। চুক্তি বাড়ছে না জুলিয়া নুরের।
2 বছরের জন্য বিসিবির সাথে কাজ করবেন সাইমন টফেল। আম্পায়ারদের ট্রেনিং ও মূল্যায়ন করবেন তিনি। এছাড়া স্থানীয় কোচদের প্রশিক্ষণ দিতে আনা হচ্ছে 2 বিশ্বসেরা কোচ। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো। ইলেকশন কমিশন বাই নেম এখনো গঠন করা হয়নি। ইলেকশন সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য। বাট 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে এবং আমার ধারণা আমরা হয়তো 2 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব আফগানিস্তান। অন্তত 9 দফায় অনুভূত হয়েছে শকওয়েভ। এখন পর্যন্ত কমপক্ষে 812 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 3000। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। শঙ্কা আরও বাড়তে পারে প্রাণহানি। দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। পাকিস্তান সীমান্তবর্তী দেশটির 5ম বৃহত্তম শহর জালালাবাদ ছিল ভূকম্পনটির উৎপত্তিস্থল। রোববার স্থানীয় সময় রাত 12:15 আফগানিস্তানের পূর্বে প্রত্যন্ত 2 প্রদেশ কুনার এবং নানগারহারে আঘাত হানে 6 মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যানুযায়ী মাটি থেকে 8 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। ভূমিকম্পের পর 4 থেকে 5 মাত্রার অন্তত আরও 3টি শকওয়েভ অনুভূত হয়। ক্ষতিগ্রস্ত হয় নুরগুল, সোকি, ওয়াতপুর সহ আরও বেশ কয়েকটি জেলা। পুরোপুরি বিলীন হয়ে গেছে একাধিক গ্রাম। ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। বন্ধ হয়ে যায় সংযোগকারী বেশ কয়েকটি মূল সড়ক। দুর্ঘটনা কবলিত অঞ্চলগুলো দুর্গম পাহাড়ি এলাকা। কিছু কিছু এলাকায় শুধু হেলিকপ্টারে যাওয়া সম্ভব, তাই ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। তৎপরতায় যোগ দিয়েছে রেড ক্রিসেন্ট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। জরুরি চিকিৎসা সহায়তায় চিকিৎসক টিম পাঠানো হচ্ছে। হতাহতদের আকাশপথে আনা হচ্ছে রাজধানী কাবুলেও। আফগানিস্তানে 2023 সালে 6.3 মাত্রার ভূমিকম্পে প্রায় 2500 মানুষের মৃত্যু হয়েছিল। অনিক রহমান, যমুনা নিউজ। রাজনৈতিক কারণে 50% লোক বিগত দিনে সামাজিক কর্মসূচির আওতায় ছিল। তাদের বাদ দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার সকালে চীন মৈত্রী সম্মেলনে জাতীয় সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কোভিড, অর্থনৈতিক বিপর্যয় সহ নানা কারণে গেল কয়েক বছরে দারিদ্র্য ও আয় বৈষম্য বেড়েছে। সেটি দূর করতে দায়িত্বের বাকি সময়টাও কাজ করে যাবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ততটাও দরিদ্র না যে সামাজিক নিরাপত্তা দেয়া যাবে না, আর এখন সময় এসেছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মন্তব্য করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কোনো অজুহাতে ব্যাহত করা যাবে না। গত 15 বছরে সব সেক্টরে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। ন্যায্যতা ভিত্তিক সমাজে চরম দারিদ্রতা থাকতে পারে না বলেও জানান। দারিদ্রতা কমাতে একটি রোডম্যাপ তৈরি করছে সরকার, আর এই রোডম্যাপ অনুযায়ী আগামী নির্বাচিত সরকার কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। জুলাইয়ের গণ অভ্যুত্থানেরও কিন্তু সবচেয়ে একটা বড় বিষয় হলো আমরা সাম্যভিত্তিক সমাজ চাই। এই সমতা একদিক থেকে হলো যে সুযোগের সমতা। সবাই কোনো দেশে সবাই আয় সমান হয়ে যাবে না। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে সবাই আয় সমান হয়ে গেছে, কিন্তু সুযোগ সমান থাকতে হবে। দ্যাটস দ্য প্রিন্সিপাল অফ জাস্ট সোসাইটি। হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর হাতে নিহত প্রবাসী সালমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নবীগঞ্জ আউশকান্দি সড়কের কুর্শি সিএনজি স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন অন্তত 1000 মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। গত 18 আগস্ট নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের জালালসাব গ্রামে সালমা আক্তারকে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় নিহতের ভাই মিলন আলী বাদী হয়ে নিহতের স্বামী হোসেন মিয়া সহ কয়েকজনকে বাদী করে মামলা করেন। দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF আয়োজন করতে যাচ্ছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে 30 অক্টোবর থেকে শুরু হয়ে 3 দিন ব্যাপী চলবে এই মেলা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরে ট্রব সভাপতি বলেন, এই মেলা শুধু পর্যটন নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধান অতিথি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা বলেন, বিটিটিএফ দেশের পর্যটন শিল্পে বড় অবদান রাখবে। এবারের মেলা হবে বিটিটিএফ এর 13তম সংস্করণ। আয়োজকরা জানান, 4টি হলে মোট 220টি স্টল, 250-এর বেশি প্রদর্শক, 20টিরও বেশি দেশের অংশগ্রহণ। পাকিস্তান আসতেছে, ইরান আসতেছে, ব্রুনাই আসতেছে প্রথমবারের মতো। অন্যান্য দেশ তো আসতে আসতেছে। তাদেরকে আনানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ওরা বিক্রি করবে তার দেশে। বাংলাদেশকে দেখানোর জন্য আমরা হোস্ট হয়ে তাদেরকে আনা এবং শুধু তাই না, পোস্ট ইভেন্ট ট্যুরও ব্যবস্থা করা। বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হচ্ছে সাস্টেনেবল ট্যুরিজম। সো আমাদের ট্যুরিজমকে যেরকম প্রমোট করতে হবে, একই সাথে এটিকে সাস্টেনেবল করতে হবে। কারণ আমরা যদি এটিকে সাস্টেনেবল না করতে পারি, আলটিমেটলি আমরা আসলে এই ট্যুরিজমকে আমরা এগিয়ে নিতে পারবো না। বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদে একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন। অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ এবং টেসল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন বিশ্বমানের শিক্ষার্থী তৈরি করা। এজন্য প্রযুক্তির ব্যবহার, ইংরেজিতে দক্ষতা অর্জন এবং আধুনিক শিক্ষা কৌশলের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে অধ্যক্ষ জয়নাল আবেদিন, মোহাম্মদ ইয়াসির সহ অনেকে বক্তব্য রাখেন। যশোরের নোয়াপাড়ার যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন করা হয়েছে। দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাইসা ট্রেডিংয়ে ফিতা কেটে ডিলার শোরুম উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর সেলিমুল্লাহ সেলিম। পরে বিভিন্ন ডিলার, সাব ডিলার ও রিটেইলারদের নিয়ে বের হয় শোভাযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য দিতে যমুনা বদ্ধপরিকর। তাই যমুনা ইলেকট্রনিক্সের ফ্রিজ, টিভি সহ অন্যান্য পণ্য গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে। আমার ব্র্যান্ড নেমটা জানার জন্য যমুনা, তো এই ধরনের যদি কোনো কিছু থাকে, আমি এই ধরনের প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।